তাকে আমি আহ্বান করছি। দেখুন সুভাষদা, আপনি 8:50 পর্যন্ত পৃষ্ঠপোষক করবেন। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় বিমলদার আহ্বানে অনেকদিন পর আবার এই লিঙ্কে উপস্থিত হতে পেরে নিজেকে বড় সৌভাগ্যবান মনে হচ্ছে। আর আমার প্রাণের মানুষ, শ্রদ্ধার মানুষ কথাটা বললে অনেক দূরের হয়ে যায়। আমার মনের মানুষ, ভালোবাসার মানুষ রিচি কাকু আছেন, এটা আমার কাছে একটা প্রাপ্তি তো বটেই, আবার হাঁটু কাঁপার মতো ব্যাপারও বটে। তার সামনে কিছু বলতে মানে যাওয়া এটা কত বড় কঠিন ব্যাপার, যারা জানেন তারা সেটা জানেন। বোঝে প্রাণ, বোঝে যার। তবু আমি চেষ্টা করছি ঠাকুরের কথা পরিবেশন করার। আমি পূর্ব কথার সূত্র ধরেই বলতে চাই একটা কথা। শ্রদ্ধেয় সুব্রতদা এত সুন্দর আলোচনা করে গেলেন, সস্তয়নী নিয়ে তিনি বললেন এবং সেই কথার রেস ধরে রিচি কাকু আলোচনা করলেন। তো সেই সূত্র ধরে একটা কথা বলি যে সস্তয়নী নিয়ে অনেকে অনেক কিছু বলেন, কিন্তু যে কথাটা ভীষণ জোর দিয়ে বলেন সেই কথাটা একদমই জোরের ব্যাপারই নয়, এবং সে ব্যাপারটা নেই একদম। সস্তয়নী মানেই নিরামিষ খেতে হবে, এটা আমাদের অদ্ভুত একটা প্রচলিত ধারণা। যেমন করে কিনা শুক্রবারে নিরামিষ খেতে হয়, এটা কোত্থেকে কবে এসছে আমি জানি না। আমার এক ছাত্র একদিন জিজ্ঞেস করছিল, তখন আমি ক্লাস 7-এর ক্লাস নিচ্ছিলাম, 7 না, ক্লাস 8-এর ক্লাস নিচ্ছিলাম। তখন একটা ছেলে আমাকে বলল যে স্যার আপনি তো জয়গুরুর দীক্ষিত, আপনি তো শুক্রবারে নিরামিষ খান। আমি বললাম যে হ্যাঁ, শুক্রবারে তো নিরামিষ আমি খাই না রে। বললো না না স্যার, আপনি শুক্রবারে নিরামিষ খান, জয়গুরুর দীক্ষিত যারা তারা সবাই শুক্রবারে নিরামিষ খায়। আমি বললাম বিশ্বাস কর বাবা সোনা, আমি সত্যিই শুক্রবার নিরামিষ খাই না। আপনি নিরামিষ খান না? আমি বললাম আমি সেটা তো বলিনি, আমি নিরামিষ খাই না আমি সেটা বলিনি, কিন্তু আমি শুক্রবারে নিরামিষ খাই না, আমি নিরামিষই খাই। কারণ ঠাকুর কোথাও বলেননি, আমি অন্তত পক্ষে কোথাও পাইনি যে শুক্রবারে নিরামিষ খেতে হয়। বরং ঠাকুর বলেছেন যে মাছ মাংস খাস নে, আর খাস না, যা খেয়েছিস খেয়েছিস, খেয়েছিস বলে তোর একদম তুই পচে গেছিস তাও না, খেয়েছিস বলে একেবারে পতিত হয়ে গেছিস তাও না, কিন্তু আর খাস না, যা খেয়েছিস খেয়েছিস, আর খাস না। এবার থেকে তুই সৎ পথে চল, অস্তিত্বের পথে চল। ঠিক সেই রকম আমি অন্তত পক্ষে কোথাও পাইনি যে সস্তয়নী নিলে নিরামিষ খেতে হয়। বরং ঠাকুর বললেন শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। শরীরটাকে যত্ন করতে গেলে যা যা করার প্রয়োজন, যেরাম যেরাম খাওয়ার প্রয়োজন, সেরাম সেরাম খেতে হবে। বরং ঠাকুর বললেন যে রসুন মেথি কালো জিরে সর্দি নিরোধ করেই ধীরে। যদি সর্দি হয় তখন রসুন মেথি আর কালো জিরে বেটে খেতে হয়। রসুন মেথি কালো জিরে সর্দি নিরোধ করেই ধীরে। সুতরাং আমার শরীরটাকে রক্ষা করতে হবে, শরীরটা হচ্ছে আসল। কারণ এইটা হচ্ছে আমার ইষ্ট পূজার যন্ত্র, আমার যাবতীয় যা কিছু সমস্ত কিছু আমার এই শরীরটাকে নিয়েই। আমি যদি চোখ বন্ধ করি তাহলে বাকি যা কিছু থাক, কোনো কিছুর কোনো অস্তিত্ব আমার কাছে কিন্তু নেই, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এ হেলদি মাইন্ড রেস্টস ইন আ হেলদি বডি। সুস্থ মন সুস্থ শরীরকে আশ্রয় করেই টিকে থাকে। আমার যদি পেটের মধ্যে সবসময় কুনকুন করে, আমি কিন্তু কোনো ধর্ম কথা শাস্ত্র কথা শুনতে পারবো না, সেটা শোনা সম্ভব নয়। সেই জন্য শরীরা মাধ্যম খোলু ধর্ম সাধনম।
এই জন্যই স্বামীজি বলেছিলেন যে ফুটবল খেলার কথা, আগে ফুটবল খেলা, খেলে শরীর গঠন, তারপরে গীতা পাঠ। তাহলে আগে আমার শরীর ধারণ, আগে অস্তিত্ব রক্ষা। সৎ কথাটা এসছে অস ধাতু থেকে, অর্থাৎ অস্তিত্ব রক্ষা। যেটা বললেন সুব্রতদা, যে অম ধাতু, যার অর্থ অন্ধকার, যার অর্থ রোগ, যার অর্থ নিশা, সেইখান থেকে আমিষ। এই কারণেই আমিষটাকে বর্জন করা। আরেকটি তথ্য যেটা আমি এই মুহূর্তে আপনাদের, আমি সালটা বলতে পারছি না, নিচি কাকু আছেন, তিনি সঠিকটা বলে দেবেন হয়তো। সেটা হচ্ছে সস্তৈনীটা এত 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 প্রয়োজনীয়, সস্তৈনীর যে বিধিগুলো আছে এগুলো এত প্রয়োজনীয় যে শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতি প্রবর্তনের আগে সস্তৈনী বিধি প্রবর্তন করেছিলেন, তারপরেই ইষ্টভৃতির প্রচলন হয়েছিল 1937 সাল। 37 সাল। আর ইষ্টভৃতিটা ওটা তারপরের বছর, একটু তারপরের বছর, হ্যাঁ হ্যাঁ ওই 38 সালে, ওই তাই হবে। হ্যাঁ, তো সুতরাং আগে সস্তৈনী শরীর মন সমস্ত কিছু সুযুক্ত অস্থিযুক্ত অয়ন পথ, ভালোভাবে বাঁচার টেকার পথ হচ্ছে সস্তৈনী। তো এইটা আমার একটু সংযোজন থাকলো, কাকুর মতো এইটা আমার একটু সংযোজন থাকলো। আরেকটি কথা, এইবার আমি আসি যে যেইখান থেকে শেষ করেছিলেন সুব্রতদা, আমি সেইখান থেকে শুরু করি। কারণ সবই তো গাঁথা মালার মতো, যেখানে ফুল শেষ হয় সেইখান থেকেই মালাতে ফুল গাঁথা শুরু হয় আর কি, তবেই তো একটা পূর্ণ মালা হয়। তো ডিপি ওয়ার্কস নিয়ে তিনি শেষ করেছিলেন। ডিপি ওয়ার্কস এর একটা ঘটনা আমার মনে পড়ছে, রিলেটেড টু ডিপি ওয়ার্কস। সেটি হচ্ছে দাড়ি বীরেন্দার গল্প। দাড়ি বীরেন্দা হচ্ছেন বীরেন্দ্রনাথ ভট্টাচার্য। বীরেন্দ্রনাথ ভট্টাচার্যের কথা বলতে গেলেই আমার, যেহেতু রিচি কাকু এখানে আছেন, সেহেতু প্রাসঙ্গিক একটা ঘটনা একটুখানি বলে নিয়ে আমি বীরেন্দার গল্পতে আসি। সেটা হচ্ছে রিচি কাকুর একটা গ্রন্থ আছে, এটা পারলে আপনারা সকলে সংগ্রহ করবেন। আমার মনে হয় এটা একটা পকেট বুকের মতো হয়ে যাওয়া উচিত আর কি। বইটির নাম হচ্ছে পুণ্য প্রবাহে। এটা রিচি কাকু প্রকাশ করেছেন তার পিতা পূজনীয় ননীগোপাল চক্রবর্তীর জন্ম শতবর্ষে। বইটির নাম পুণ্য প্রবাহে। তো সেইখানে আমি ঘটনাটি পেয়েছিলাম যে এই হনুমানের সূর্য বগল দাবা করার ঘটনা, এটা রিলেটেড টু মানে দাড়ি বীরেন্দা আর কি। তো একদিন এরম পূজনীয় ননীদা এসছেন ঠাকুরের কাছে, এসে বলছেন যে, আমি খুব সংক্ষেপে বলি ঘটনাটা, যে হনুমানের সূর্য বগল দাবা করার ব্যাপারটা জানিস? তো তিনি মানে ঠাকুরের সামনে কি বলবেন, হ্যাঁ না হ্যাঁ যাই হোক, তখন তিনি বললেন যে ওই সুবোধদার ঘটনাটা সুবোধদার কাছ থেকে শুনে নেই। সুবোধদা হচ্ছেন সুবোধ সরকার, ঝাঁঝা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার। তিনি একদিন আগের দিন আর কি, জাস্ট আগের দিন তিনি বিকেলবেলা এসে পৌঁছেছেন ঠাকুরের কাছে। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন যে কিছু কিছু জিনিস আর কি রসৈসনা মন্দিরের জন্য আনতে হবে এবং পরের দিন সূর্যোদয়ের আগে আনতে হবে। তো এবং বীরেন্দার কাছ থেকে গিয়ে শুনতে হবে কি কি লাগবে। তো বীরেন্দার কাছ থেকে গিয়ে তিনি শুনবেন, তারপর তিনি যাবেন। তখন বাজে হচ্ছে 3:15, যখন ঠাকুর তাকে এই নির্দেশটা দিলেন। আর তুফান এক্সপ্রেস আসবে হচ্ছে 4টের সময়। বীরেন্দা থাকেন রঙ্গন ভিলায়। তাহলে রঙ্গন ভিলা মানে হচ্ছে যেটা পূজ্যপাদ কাজলদা এখন যে বাড়িতে থাকেন সেইটি। তো এই ঠাকুর বাড়ি থেকে রঙ্গন ভিলায় যাবেন, অনেকটা হাঁটা পথ। সেইখান থেকে বীরেন্দার সঙ্গে কথা বলবেন, কথা বলে তারপর তিনি জসিডি স্টেশনে যাবেন, ট্রেন ধরবেন, ঝাঁঝায় পৌঁছাবেন। তারপর সেইখান থেকে
গাছের পাতা ইত্যাদি সংগ্রহ করে ভোরবেলা তিনি ঠাকুর বাড়িতে এসে পৌঁছে সূর্যোদয়ের আগে পৌঁছবেন। ইজ ইট পসিবল? ইম্পসিবল ইজ এ ওয়ার্ড ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ ফুলস, নেপোলিয়ান বলেছিলেন। অচ্যুত ইষ্ট নিষ্ঠা থাকলে সব সম্ভব, কোনো ওজোর আপত্তি কিছু চলে না। প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল তখন সবাই অর্জুনের প্রশংসা করছেন যে অর্জুনের গান্ডীব সত্যরাজ্য প্রতিষ্ঠা করেছেন। অর্জুনের মধ্যেও স্বাভাবিক এত প্রশংসা শুনতে 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 একটা আত্মশ্লাঘা উপস্থিত হয়েছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও তোল্লা দিচ্ছেন, যেমন করে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাসকে ভীষণভাবে মানে একেবারে কোথায় তুলে দিতেন তার কোনো ঠিক নেই আর কি। তো সেই রকম ভাবে তোল্লা দিতে দিতে আত্মশ্লাঘা তৈরি হলো অর্জুনের মধ্যে। তখন একদিন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সত্যি তোমার গান্ডীব কি কাণ্ড নাই করেছে, তো তোমার গান্ডীবটা বড় দেখতে ইচ্ছে করছে, একটু নিয়ে এসো। তখন তিনি গেলেন। অর্জুন একটা কোনায় গান্ডীবটা রাখা আছে অস্ত্রাগারে, তো ও ধনুক কোন হাতে নাই? বাঁ হাতে নাই, সবাই জানি আমরা। তো বাঁ হাতে ধনুকটা টানতে গেলেন, গান্ডীবটা ধনুক ওঠে না। ভাবলেন বোধহয় কোনায় আটকে গেছে, একটু এগিয়ে ঝুঁকে পড়ে টানলেন বাঁ হাতে, গান্ডীব ওঠে না। ডান হাত লাগালেন, গান্ডীব ওঠে না। দুহাত লাগালেন, গান্ডীব ওঠে না। তখন তার চৈতন্য হলো, বোধোদয় হলো, তো গান্ডীব তো আমি তুলিনি, তুলেছে কে? ছুটে এসে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে পড়লেন যে আমায় তুমি ক্ষমা করো, আমি বুঝতে পারিনি যে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তুমি কর্তা, আমি অকর্তা। বর্বরিকের কাছে নিয়ে গিয়েছিলেন অর্জুনকে। বর্বরিক হচ্ছেন ঘটোৎকচের পুত্র। নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন অর্জুনের সামনে ভগবান শ্রীকৃষ্ণ যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল। বর্বরিক বলেছিলেন কৌরব পক্ষের সঙ্গে আপনার হয়েছিল। আমি তো দেখলাম আপনি যুদ্ধ করছেন, এক হাতে কৌরব পক্ষকে নাশ করছেন। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করমা, লোকে বলে করি আমি। শ্রী শ্রী ঠাকুর বললেন আমার কাজ আমি করি, শুধু আপনাদের একটু সদিচ্ছা থাকা দরকার। এই সদিচ্ছা, এই সদ ইচ্ছাটা আমাদের মধ্যে যতক্ষণ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কার্য সম্পাদিত হয় না, হতে পারে না। আপাত দৃষ্টিতে সুবোধ সরকারের পক্ষে কাজটি অসম্ভব। তখন বাজে 3:15, 4টের সময় ট্রেন। সেই 4টের ট্রেনে উঠে ঝাঝা পৌঁছালেন 4:45। দুটো বস্তা আর একটা ছুরি নিয়ে তিনি নিকটবর্তী জঙ্গলে গেলেন। সেখানে তখন তার খেয়াল নেই যে সঙ্গে আলো নিয়ে আসেননি। তিনি এলো পাথারি গাছের পাতা সংগ্রহ করতে লাগলেন, যেগুলো বলেছিলেন বীরেন্দা। তিনি বুঝতেও পারলেন না যে তিনি কি কাটছেন কি কাটছেন না। তারপরে যখন তিনি দুটো বস্তা ভরে পৌঁছালেন ঝাঝা স্টেশনে, এসে দেখলেন যে যোশীডিতে যাওয়ার বা বৈদ্যনাথ ধামে যাওয়ার শেষ ট্রেনটাও বেরিয়ে গেছে। তিনি বলতেই পারতেন ঠাকুরকে যে শেষ ট্রেন তো চলে গেছে, আমি কি করে যাব ঠাকুর? তিনি যা বলবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ পালন করেছে, তার হৃদয় শক্তি এসেছে, সে কখনো বিফল হয়নি। রেল লাইন ধরে হাঁটতে লাগলেন সুবোধ সরকার।
শুধু মাথার মধ্যে একটা কথাই ঘুরছে, শোন, কাল সূর্য ওঠার আগেই ওইগুলো নিয়ে আসা চাই। যখন পৌঁছালেন সুভদ্রা আশ্রমে, যখন পৌঁছালেন তখন শঙ্খধ্বনি হচ্ছে, প্রভাতী প্রার্থনা, বিনতি প্রার্থনা শুরু হতে চলেছে। মনমোহিনী ধাম দিয়ে যখন পাশ দিয়ে যাচ্ছেন তখন প্রার্থনার ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি হচ্ছে। ভোর 4টে, তীব্র শীতকাল। এই পয়েন্টটা আমার বলা ভুল হয়ে গেছে, সেটা ছিল শীতকাল, অন্ধকার, অমাবস্যা, তার মধ্যে তিনি হেঁটে চলেছেন। ঠাকুরের কথা কানের মধ্যে অনুরণিত হচ্ছে, আমার গুরুকে নন্দিত করতে হবে, এইটা হচ্ছে আমার জীবনের ব্রত। সব দিতে তুই করিলি গুরু, পেতেই পরিত্রাণ, দেওয়ার বেলায় নবঘণ্টা, নিতেই লেলিহান। শ্রী শ্রী ঠাকুর পূজনীয় ননিদাকে বললেন, ওর কাছ থেকে শুনে নে সূর্য গগল দাবা করা কাকে বলে। সূর্যোদয়ের আগে এসে পৌঁছেছিলেন, যেমন করে হনুমান সূর্যোদয়ের আগে সূর্যকে বগল দাবা করে যেন এনেছিলেন, অর্থাৎ সূর্যোদয়ের আগে এসে পৌঁছেছিলেন, তেমন করে সুবোধ সরকার দা সূর্যোদয়ের আগে এসে পৌঁছেছিলেন। এই বীরেন্দার সঙ্গে সম্পৃক্ত ঘটনা দিয়ে আমি জাস্ট এটা বললাম, বীরেন্দা যেহেতু ঘটনাটার সঙ্গে যুক্ত আছেন। এবার ডিপি ওয়ার্কস এর ঘটনাটা বলি। সেটা হচ্ছে আমরা রাস্তায় রাস্তায় বেরোচ্ছি, দরজায় দরজায় ঘুরছি ঠাকুরের বাণী প্রচারের জন্য, ঠাকুরের ইডিওলজি প্রচারের জন্য, ঠাকুরের ভাবধারা প্রচারের জন্য। সবাই আমাদের সহজভাবে নেবে, আমাদের পথ কুসুমাস্তীর্ণ হবে, যাওয়ার সঙ্গে সঙ্গে চা মুড়ি ডালপুরি দেবে, এটা আমরা কেউই ভাবি না। কারণ আমরা জানি যে পথ বড় বন্ধু, এবং পথে চলতে চলতে পথ তৈরি হয়। শ্রী শ্রী বরদার একটি কথা আমার বাবা প্রায় বলতেন। শ্রী শ্রী বরদা বলতেন, কোনো কথা না বলে যাজন হয়। তোমার আচার আচরণ, ওগো ঠাকুর ধরো, ঠাকুরের কথা শোনো, ঠাকুর পতিত পাবন, ঠাকুর এসেছেন আমাদের উদ্ধার করতে, এই কথাগুলো না বলেও যাজন হয়। শ্রী শ্রী বরদা শেখাতেন। আমার বাবা নন্দ কাকু, নরেন মিত্রদার ছেলে নন্দ কাকু, রিচি কাকুর দাদা মানস কাকু, সুচেতা বাগচি, এরা সবাই একটি গ্রুপের ছেলে ছিলেন। তারা সবসময় এরা গোষ্ঠীবদ্ধ হয়ে থাকতেন। শ্রী শ্রী বরদা শেখাতেন কিভাবে সার্ভিস দিতে হয় মানুষকে। শ্রী শ্রী বরদা বলতেন এনাদের কাছ থেকে আমি শুনেছি যে আমার ব্যক্তিত্বই মানুষকে আমার কাছে টেনে নিয়ে এসে ঠাকুরের পথে চালিত করবে। চৌম্বক ব্যক্তিত্ব দরকার, যেটা সুব্রতদা একটু আগে বললেন। ম্যাগনেটিজম, মাস্টার মশাই ম্যাগনেটিক পার্সোনালিটি হবেন। যখন বৈদ্যনাথ ধাম স্টেশনে এসে গাড়ি পৌঁছাতো উৎসবের সময়, এনারা যাদের নাম করলাম, মানস কাকু, সুচেতা কাকু, অসিত কাকু, অসিত হালদার, অসিত সান্যাল, নন্দ কাকু, আমার বাবা, এনারা তখন সবাই হাফ প্যান্ট পরতেন। এনারা যোশীডি স্টেশনে, বৈদ্যনাথ ধাম স্টেশনে এনারা চলে যেতেন।
হাব ভাব দেখে বোঝা যেত কারা ঠাকুর বাড়ি আসবেন। এদের সঙ্গে বেডিং থাকতো, হোল্ডল থাকতো, দড়ি দিয়ে বাঁধা, 17 ইঞ্চি বাইরে থেকে দেখা যাচ্ছে, দড়ি দিয়ে বাঁধা। কেউ বা মাথায় করে, কেউ বা ঘাড়ে করে, কেউ বা হাতে ঝুলিয়ে নিয়ে আসতেন। কাকুরা, আমার বাবা সহ কাকুরা সেগুলো নিয়ে টানাটানি করতেন। আমরা নিয়ে যাচ্ছি, আপনারা ঠাকুর বাড়ি যাবেন তো, আমরা নিয়ে যাচ্ছি। কখনো বা কেউ বিশ্বাস করে দিত, কেউ বা দিত না। কারুর কারুর পেছন পেছন ঘুরতেন যদি সাহায্যের প্রয়োজন হয়। তারা ডেকে আলাপ করতেন। কেউ বা বৈদ্যনাথ ধাম যাবেন, তারা ঠাকুরের কথা শুনতেন। কোথায় থাকো মনি, কি করো, কোন ক্লাসে পড়ো। এবং অনেকে বৈদ্যনাথ ধাম থেকে ঘুরে বা সরাসরি ঠাকুর বাড়ি চলে এসে তারপরে বৈদ্যনাথ ধাম যেতেন। এই মিষ্টি ব্যবহারে তারা মুগ্ধ হয়ে যেতেন। এগুলো ছিল উৎসবের সময় এদের নিত্য কাজ। ঠিক এই রকম মিষ্টি একটি ঘটনা আপনাদের বলি। পোস্ট অফিসে মানি অর্ডারে ইষ্টভৃতি আসতো, চিঠিপত্র আসতো। সেই চিঠিপত্র ঠাকুরের সকাশে পৌঁছতে হতো। এই কাজটার দায়িত্বে প্রথম দিকে ছিলেন পূজনীয় বীরেন্দ্রনাথ ভট্টাচার্য। এক গাল তার দাড়ি ছিল বলে তাকে দাড়ি বীরেন্দা বলা হতো। পরের দিকে এই কাজটা সামলাতেন ঈশদা মাস্টার মশাই। তার আগে সামলাতেন দাড়ি বীরেন্দা। অনেকটা সময় তাকে পোস্ট অফিসে থাকতে হতো। কোনার দিকে একটা চেয়ার টেবিলও তার জন্য বরাদ্দ করে রাখা হয়েছিল, যেহেতু প্রত্যেক দিন তিনি এসে অনেকটা সময় ব্যয় করেন। এবং যেহেতু ইষ্টভৃতি আসে, চিঠিপত্র আসে, পোস্ট অফিসের অনেকটা আয় হয় সৎসঙ্গের জন্য, সেই জন্য বীরেন্দা ওই সম্মানটুকু পেতেন। অদ্ভুত একটা ঘটনা, যখন বীরেন্দা ঢুকতেন পোস্টমাস্টার উঠে দাঁড়াতেন। বীরেন্দা কোনোদিন খেয়াল করতেন, কোনোদিন খেয়াল করতেন না, কেননা মাথার মধ্যে সবসময় ইষ্ট চিন্তা ঘুরছে। আজকে কি আসবে না আসবে, আজকে কতটা আসবে, কি লিখতে হবে, ঠাকুরের কাছে নিবেদন করে সেগুলোর উত্তর দিতে হবে, এগুলো মাথার মধ্যে সবসময় ঘুরত। যেদিন তিনি খেয়াল করতেন, হাতের ইঙ্গিত করে বা হাত জোর করে বলতেন, বসুন মাস্টার মশাই। একদিন সেই পোস্টমাস্টার মশাই, বীরেন্দা এক মনে কাজ করছেন, তিনি আর সামলাতে পারলেন না নিজেকে। বললেন যে, দাদা, আমার না একটা কথা বলতে খুব ইচ্ছে করছে আপনাকে। বললো, আগে হ্যাঁ বলুন। বললেন, দেখুন, আমি আপনার গুরুদেবকে কখনো দেখিনি। দেখার যে খুব একটা প্রবল ইচ্ছা হয়েছিল কখনো, তাও কিন্তু নয়। আমি সৎসঙ্গের আদর্শের প্রতি অনুরক্ত, তাও বলতে পারি না। সৎসঙ্গের আদর্শের সঙ্গে যে আমার ভাবধারা কখনো আমি মিলাতে গিয়েছি, তাও কিন্তু নয়। আমি যে খুব একটা শ্রদ্ধাশীল আপনাদের আদর্শের প্রতি বা আপনার গুরুর প্রতি, তাও কিন্তু নয়। কিন্তু কি জানেন দাদা, আপনার গুরুর প্রতি আপনার যে নিষ্ঠা, আপনার গুরুর প্রতি আপনার যে অনুরক্তি, আপনি গুরুর আদেশ পালনের জন্য যে পরিমাণে আপনি কর্তব্য পরায়ণ এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে একই সময়ে ঢুকছেন এবং এক মনে আপনার গুরুর আপনি কাজ করে যাচ্ছেন, বিশ্বাস করুন দাদা,
আপনি যখন ঢোকেন না পোস্ট অফিসে, আমার এই অফিসে, আমি না পারি না এই চেয়ারে নিজেকে ধরে রাখতে। আমি উঠে পড়ি, আমি দাঁড়িয়ে পড়ি, শ্রদ্ধায়, আপনার প্রতি শ্রদ্ধায় আমার মাথাটা নত হয়ে যায়। তাই সত্যি কথা বলি, আপনাকে দেখে আপনার গুরুর প্রতি আমি শ্রদ্ধাশীল হয়ে পড়েছি। আমার বড় ইচ্ছা করছে সৎসঙ্গের সঙ্গে যুক্ত হতে, সম্পৃক্ত হতে। আমার ইচ্ছা করছে আপনার গুরুর দর্শন করতে। আমাকে নিয়ে যাবেন দাদা আপনার গুরুর কাছে। দিস ইজ দ্য রুট অফ ডিপি ওয়ার্কস। আমি যদি চুম্বক ব্যক্তিত্ব না হয়ে উঠতে পারি, আমার কোনো কথাই দাঁড়াবে না। যেমন করে ডাক্তারবাবু যখন বাঁ হাতের তর্জনী আর মধ্যমার মাঝখানে জ্বলন্ত সিগারেটটা নিয়ে তিনি ঘস ঘস করে প্রেসক্রিপশনে লেখেন নো স্মোকিং, ব্যাপারটা ঠিক সেই রকম হয়ে দাঁড়াবে। পুণ্যপুথির প্রথম যে কথা, আমি চাই শুদ্ধ আত্মা, আমি কতটা গুরুমুখ হয়ে উঠেছি যে গুরুর কথা বলার অধিকার আমার জন্মেছে, এবং আমি যা বলবো লোকে তাই শুনবে। তা শোনে না, শুনতে চাই না। বকবগানি পূর্ণত্বের লক্ষণ নয় কো। যে নদী গভীর হয় ঢেউ তাতে নাহি রয়। শুধু চোখ দিয়ে, শুধু অশ্রু দিয়ে, শুধু কাতর দৃষ্টি দিয়েই মানুষকে আপন করা যায়, মানুষকে উদ্বেলিত করা যায়। যেমন করে শ্রী শ্রী ঠাকুর পদ্মার পাড়ে দাঁড়িয়েছিলেন, আর স্টিমারটা এগিয়ে চলেছে, কৃষ্ণলাল তাকিয়ে আছেন ঠাকুরের দিকে, ঠাকুর তাকিয়ে আছেন কৃষ্ণলালের দিকে। মাঝ পদ্মায় যখন স্টিমার চলে গেছে, কেউ কারোর দিক থেকে দৃষ্টি ফেরাতে পারছে না, এক ঝাঁপ মারলেন কৃষ্ণলাল দাস, দৌড়ে পেরিয়ে এলেন পদ্মা, ঠাকুরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। হাউ ওয়াজ ইট পসিবল? মাঝ পদ্মায় ঝাঁপ মেরে পদ্মার ওপর দিয়ে দৌড়ে চলে এলেন। গল্পের গরু গাছে চড়ে নাকি? মাইক পেয়েছো বলে যাজন যা খুশি করবে? ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, কি করে সম্ভব হলো এটা? আপনি বলুন। বিজ্ঞান তো এটা মানছে না। Where science ends, their philosophy begins. Where philosophy ends, their religion begins. Where religion ends, there begins spirituality. ঠাকুর বলেন তন্ময়তা। গভীর বিশ্বাসে সবই হতে পারে, এমন বিশ্বাস কি আমার মধ্যে এসেছে? বিশ্বাস যুক্তি বুদ্ধির পার। যদি মনের কোণে একটুখানি অমল ধবল বিশ্বাস আমি রাখতে পারি, আমি পৃথিবীটাকে নাড়িয়ে দিতে পারি। কিন্তু আমার মধ্যে যদি প্রেম না আসে, আমার সব কথাই ফলস অ্যাপার্ট। তাই হৃদয়ে প্রেম চাই। ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। গভীর ভালোবাসায় সব হয়। আসুন আমাদের সবটুকু দিয়ে তাকে ভালোবাসি। তার কাজ তিনিই করেন, শুধু তাকে হ্যান্ডেলটা দিতে হয়। 1940 সালে গোপালদা মারা যাওয়ার পর ঠাকুর বলেছিলেন, আমাকে হ্যান্ডেলটা দিলে আমি কুষ্টি উলট পালট করে দিতে পারি। আসুন, অর্জুনের জয় হয়েছিল, তার কারণ অর্জুনের রথের রশিটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের। আমি যন্ত্র,
একদমই চল। সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি, সকলে ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। রিচি কাকুর চরণে আমার আত্মী প্রণাম আবারও জানাই। সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু সুভাষ দা, অপূর্ব অপূর্ব। আজকাল ইষ্ট প্রসঙ্গ প্রত্যেক দিনই নিত্য নতুন করে আসে। ঠাকুর নিত্য নতুন করে ধরা দেন আপনাদের ভিতর দিয়ে। সবসময় নতুন লাগে ঠাকুরকে, কোনো পুরনো হয় না। সূর্য যেমন প্রত্যেক দিনই